আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সুইসাইড নোট, পর্ব সংখ্যা ৪, লেখনীতে শহীদুল ইসলাম। মা খুব ক্লান্ত এবং মলিন সুরে বললেন, না খালা, হয়তো কোনো কাজে আটকে গেছে। মায়ের ক্লান্ত মুখ দেখে কাজের খালা জিজ্ঞেস করলেন, আপনি কিছু খাননি এ সকালতে? প্রশ্ন শুনে কিছুটা চুপ হয়ে গেলেন মা। কিছুটা লজ্জায় এবং কিছুটা আফসোস, তবুও প্রচণ্ড ক্ষুধা বুকে চেপে বললেন, ক্ষুধা লাগেনি তেমন, আমি তো ছিলাম। তুমি কখন এলে খালা? এই তো কিছুক্ষণ আগে। কাজের খালা বুঝতে পেরেছিলেন সব। কতটা ক্ষুধা নিয়ে ছেলের হয়ে কথা বলছেন মা। আপনি একটু বসেন, আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করি। এ কথা বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন আর মায়ের জন্য আফসোস করতে লাগলেন। মা তখন বিছানায় বসে কাঁদছিলেন। 15-20 মিনিট পর কাজের খালা যখন মায়ের রুমে আসেন, মা তখন নামাজের বিছানায়। উঠে আসতেই কাজের খালা বললেন, লন খালা, রুটি আর ডিম ভাজি। আর কতক্ষণ উপোস থাকবেন? মাকে কিছু না বলতে দিয়ে তিনি বলতে লাগলেন, বুঝছেন খালা, কখনো বেশি আশা করবেন না। বেশি আশা করলে মন খারাপ হয়। বলে তিনি আবারও চলে গেলেন। মায়ের চোখে তখনও পানি। জীবনটাই এমন, যেখানে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি থাকে, সেখানে ফলাফল থাকে শূন্যের ঘরে, কিংবা তার চেয়েও কম, ঋণাত্মক। সেদিন রাতে মা আর তেমন কিছু খাননি, খেতে পারেননি। বরাবর ছেলের কথা মনে করে কেঁদেছিলেন। নিজেকে সান্ত্বনা দিতে কাজের মহিলা পাশে বসিয়ে বললেন, জানো খালা, এই যে আমি কাঁদলাম, তুমি কি ভেবেছো ক্ষুধা পেয়েছি বলে কাঁদছি? আসলে অনেক বছর শ্রাবণ আমার সাথে হাসি খুশি মনে খায় না। আমারই তো ছেলে, অথচ অনেক দূরে থাকে। মাঝে মাঝে আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। কখনো আমার সাথে হেসে কথা বলেনি। শ্রাবণের মায়ের না বলা কথা বুঝতে দেরি হলো না কাজের খালার। তাই থেমে যাওয়া কথা থেকে তিনি বললেন, বুঝি খালা, সবই বুঝি। আমার 2 পোলা বিয়ে করে কই কই থাহে, আমার খোঁজ লয় না। শ্রাবণের মামা তো তাও আসে। আর আপনার আমার দুজনের হিসাব আলাদা। আপনি আপনিও মা, আমিও মা। থাক, কি আর করবেন। এই বলে খালা চলে গেল। পরদিন সকালে ঠিক 10টায় শ্রাবণ আর নীলা আসলো মায়ের পছন্দের খাবার নিয়ে। মা তখন ঘুমাচ্ছিলেন। দিনের প্রায় সব সময় মা ঘুমিয়ে থাকেন। শ্রাবণ আর নীলা যখন রুমে ঢুকলো, তখন রান্নাঘর থেকে কাজের মহিলা এসে বললেন, মামা, আপনি আইছেন? শ্রাবণ মাথা নেড়ে বলল, হ্যাঁ, মায়ের জন্য রান্না করে নিয়ে আসলাম। নীলা করেছে সব। তারপর তিনি বলা শুরু করলেন, জানেন, খালা কাল আপনাগো লাগিয়া কান্না করছে। আপনারা আসবেন বলে উনি সকাল থেকে আমাকে রান্না করতে দেননি। পরে আপনারা তো আইলেন না, উনি সারাদিন উপাস ছিলেন। ফারহানার, আপনারা আইলেন না কেন? কাজের মহিলার কথা শুনে শ্রাবণ চুপ করে বসে পড়ল মায়ের পাশে, আর নীলার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। নীলার চোখে মুখে তখন ভর করেছিল ভয় এবং অপরাধবোধ। শ্রাবণ কোনো উত্তর দিতে পারেনি কাজের খালাকে। এ উত্তর তার জানা নেই, এমনকি উত্তর দেওয়ার ভাষাও তার জানা নেই। সে ভেবেছিল মা কিছুটা মন খারাপ করবে, তবে এতটা আশা নিয়ে থাকবে তা শ্রাবণ কল্পনাও করতে পারেনি। শ্রাবণের উত্তরের অপেক্ষা না করে তিনি আবারও বলা শুরু করলেন, খালা, মেলা দিন হলো কারো সাথে খান না, একা একা খান। কাল আপনাগলগে একসাথে খাইবেন বলে বইসা আসিল। এসব শোনার পর নিজেকে আরও অপরাধী মনে হতে লাগলো শ্রাবণের। যাক, আপনারা আইসকা আইসেন, এখন খালা জাগাইয়া কথা কন। আর আমি যে এসব কইছি তা খালারে কইেন না। এই বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। শ্রাবণ তখন মায়ের ঘুমন্ত মুখের দিক অনেকক্ষণ তাকিয়েছিল। ঘুমন্ত অবস্থায় অনেক পাপী মানুষকেও নিষ্পাপ মনে হয়, কারণ সে তখন আর পাপের জগতে থাকে না, তখন সে থাকে নিষ্পাপ। আর মা তো মাই। শ্রাবণের মায়ের অবস্থা অনুধাবন করতে চেষ্টা করলো।
এবং যতই অনুধাবন করতে লাগলো ততই নিজেকে অপরাধী মনে হতে লাগলো। কিছুক্ষণ পর শ্রাবণ মাকে জাগালো। মা চোখ মেলে শ্রাবণ আর নীলাকে দেখে অনেক খুশি হলেন। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে চুপ করে চেয়ে থাকলো অনেকক্ষণ। নীরবতা ভেঙে মা বললেন, কি ভাবছো শ্রাবণ? শ্রাবণ কান্না ভেজা সরে বলল, মা, আমাদের ভুল হয়ে গেছে, কাল আসতে পারিনি, আর কখনো এমন হবে না। নীলাও মায়ের হাত ধরে একই কথা বলতে লাগলো। মা দুজনের অনুশোচনা দেখে মুচকি হেসে বললেন, আরে তোমরা এমন করছো কেন? কাল আসনি তো কি হয়েছে? তোমাদেরও তো কাজ থাকতে পারে। আমি কিছু মনে করিনি। তবুও নিজেকে সান্ত্বনা দিতে পারল না শ্রাবণ। সে মাকে কথা দিল, সেদিন থেকে সে মায়ের সব কথা রাখবে। ও রেখেছিল। মা বলেছিল নীলাকে বউ বানাবে। নীলাকে বউ বানিয়েছিল শ্রাবণ। সেদিন মায়ের সাথে নীলা আর শ্রাবণের বিকেল পর্যন্ত ছিল সারাদিন মায়ের কাছে উৎসবের মতো ছিল। এরপর থেকে সুযোগ পেলে শ্রাবণ এবং নীলা মায়ের কাছে চলে আসতো। মায়ের জন্য এটা ওটা রান্না করে আনতো নীলা। কখনো তারা মাকে খাওয়াতো, কখনো মায়ের হাতে খেত। নীলাকে প্রতিবারের সাথে নিয়ে আসতো শ্রাবণ। নীলাও মায়ের কাছে আসতো, খুব আগ্রহী ছিল। শ্রাবণ এবং নীলার কাছে মা ছিল অনেকটা বাচ্চাদের মতো। মায়ের ছোট ছোট আবদার তারা কখনো বিরক্ত না হয়ে বরং খুশি হতো। মায়ের বাসায় নীলা শ্রাবণের নিয়মিত আসা যাওয়া, এটা সেটা কত কি রান্না করা আনা, একসাথে খাওয়া, শ্রাবণ শ্রাবণেরও নীলার বাসায় নিয়মিত কথা বলা, সব মিলে ভালোই যাচ্ছিল তাদের। শ্রাবণ আর মায়ের কিছু কিছু মানুষের ভাগ্যের মেরুদণ্ডটি পরিমাণের কিছুটা ছোট থাকে, আর সে কারণেই হয়তোবা তাদের সুসময়ের পরিমাণ এবং পরিক্রমাও কম থাকে। শ্রাবণ এবং তার মায়ের সেসব কিছু মানুষের অন্তর্ভুক্ত, তাই তো তাদের সুসময়টা পরিমাপের অনেক কম ছিল। দিনটি ছিল বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। বাঙালি যুবক যুবতীদের খুবই উৎসবমুখর একটি দিন। সেদিন যুবক যুবতীরা শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বের হয়, বিশেষ করে প্রেমিক প্রেমিকারা। শ্রাবণ নীলাও তার ব্যতিক্রম নয়। পহেলা ফাল্গুনে কে সামনে রেখে তারাও ঠিক করেছিল কখন কোথায় যাবে, কি করবে, কোথায় ঘুরবে, কোথায় খাবে, আরও কত কি। সকাল 10টায় বেরিয়েছিল দুজন। পূর্বের কথা মতো বাসন্তী শাড়ি মিলিয়ে চুড়ি, খোঁপায় ফুলের মালা আর পায়েল পরে বেরিয়েছিল নীলা, আর শ্রাবণ পরেছিল নীল পাঞ্জাবি। প্রিয় পার্কটি প্রিয় পার্কটিতে হাতে হাত রেখে কথা বলতে বলতে হাঁটছিল দুজন। কখনো কখনো গায়ে গা লেগে যাচ্ছিল তাদের, কখনো বা হালকা দূরত্ব। চারপাশের বেঞ্চগুলোতে তাদের মতো আরও অনেক প্রেমিক প্রেমিকারা বসেছিল। দুজনেই একটি খালি বেঞ্চে খুঁজছিল বসার জন্য। পেছন থেকে হঠাৎ নীলা বলে ডাকলো, হাঁটার বিঘ্ন ঘটল তাদের। পিছন ফিরে নীলা যাকে দেখতে পেল সে সম্পর্কে তার দূর সম্পর্কে মামাতো ভাই ফয়সাল। ফয়সালকে দেখে অনেক বেশি ইতস্তত বোধ করলো নীলা। দ্রুত শ্রাবণের হাত ছাড়িয়ে নিল নিজের হাত। কিছুটা দূর হয়ে দাঁড়ালো শ্রাবণ থেকে। প্রিয় মানুষের দূরত্ব আর অন্য মানুষের দূরত্বের মাঝে অনেক ফারাক থাকে। প্রিয় মানুষ হঠাৎ একটু দূরে গেলে অনেক দূরে মনে হয় এবং সহজেই চোখে পড়ে, আর অন্য মানুষের হাজার মাইল দূরে গেলেও সেটা চোখে পড়ে না। নীলা একটু সরে যাওয়াতেই কেমন যেন ভিতরটা নড়ে উঠল শ্রাবণের। সে তবুও কিছু বলল না। তখন দেখেছিল কি ঘটতে যাচ্ছে সামনে। ফয়সাল অন্যরকমভাবে তাকিয়ে দেখতে থাকলো শ্রাবণকে। নীলার কাছে আসা পর্যন্ত সে সময়টা লেগেছিল, তার পুরো সময়টাই শ্রাবণকে পরখ করে নিল সে। শ্রাবণও ভালো করে তাকিয়েছিল তার দিকে। নীলা ততক্ষণে সম্ভাব্য প্রশ্নের উত্তর সাজাচ্ছিল। কাছে এসেই ফয়সাল নীলার দিকে তাকিয়ে বলল, আরে নীলা, কি খবর, কেমন আছো? নিজের ইতস্তত বোধ করাটা এতক্ষণে সামলানো শেষ নীলার। সে হেসে উত্তর দিল, এই তো ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে কিছুটা শাসন এবং সন্দেহ সুরে নীলাকে বলল, তুমি এখানে কি করো? আর এ ছেলে কে?
নীলা এতক্ষণ যে প্রশ্নটির উত্তর সাজাচ্ছিল বারবার ঠিক সেই প্রশ্নটি করা হলো তাকে। না ভাইয়া, তেমন কিছু না। ভার্সিটিতে যাব। আজ বসন্ত বরণ অনুষ্ঠান আছে ক্যাম্পাসে। সেখানে যাব একটু পর। আর এ আমার বন্ধু শ্রাবণ। নীলার মুখে বন্ধু শব্দটি শোনার পর যতটা না অবাক হয়েছিল শ্রাবণ, তার থেকেও নিজেকে অনেক বেশি অসহায় মনে হতে লাগলো তার। সে নীলাকে সে সবার কাছে নিজের প্রিয়জন বলেই পরিচয় দিতে অনেক খুশি হতো। আর নীলা তাকে প্রিয়জন বলতে সংকোচ বোধ করছিল। সে তো কখনো নীলার বন্ধু হতে চায়নি। শ্রাবণের ভাবনা জগৎ বাধা হলো সে মামাতো ভাইটি। হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিয়ে নিজের নাম পরিচয় বলল। নীলার মামাতো ভাই। শ্রাবণ শুধু তার নাম বলেছিল। ফয়সাল পড়াশোনা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। নীলাকে অনেক আগ থেকেই পছন্দ করত সে। নীলার বাসায় কয়েকবার প্রস্তাব দিয়েছিল, তবে নীলা রাজি না থাকায় এগোতে পারেনি ফয়সাল। তবুও সে কখনো আগে আশা নিয়ে বসেছিল তার আশা ভালো একটা চাকরি পেয়ে সে চাকরির সুবাদে নীলাকে ভোগ করবে। কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফয়সাল। ফয়সাল চলে যাওয়ার সাথে সাথে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নীলা। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল সে। শ্রাবণ তখন নীলার হাতে 2 কদম সামনে। নীলা পা বাড়িয়ে শ্রাবণের হাত ধরতে হাত ছাড়িয়ে নিল শ্রাবণ। হাত ছাড়ানোর কারণ বুঝতে বেশি দেরি হলো না নীলার। তাই তো হাতটা আবার শক্ত করে ধরে বলল, তুমি কি রাগ করেছ শ্রাবণ? গম্ভীর সুরে না বলল শ্রাবণ। কি করব বলো? আত্মীয় হয় আমার। এখন যদি তোমার কথা বলি তাহলে আমার নামে অনেক কিছুই বলে বেড়াবে সে। এমনিতেই আমার উপর ক্ষোভ তার। 2বার না করে দিয়েছি তাকে। আমি সরি, বুঝতে পারছো তো? না, পারছি না। অনেকটা চিৎকার করেই বলল শ্রাবণ। শ্রাবণের এমন অবুঝের মতো ব্যবহার কিছুটা বিরক্ত হলো নীলা। আর চারপাশে যারা ছিল তাদের দিকে তাকিয়ে হাসাতে কিছুটা অপমান বোধ করলো সে। তাই সেও কিছুটা রেগে গিয়ে বলল, তুমি এখন কি চাও? আমি সবাইকে বলে বেড়াই তুমি আমার বয়ফ্রেন্ড? তা কেন বলবে? আমার কথা বললে তো তোমার মান সম্মান চলে যাবে। আমি তো তোমার বন্ধু। বয়ফ্রেন্ড তো অন্য কেউ। অন্য কেউ মানে? কিছু না। এসবের মানে কি শ্রাবণ? বললাম তো কিছু না। ওকে, কিছু না হলে চলে যাচ্ছি। যাও যাও, তোমার নাগর তো অপেক্ষা করছে পিছনে। শ্রাবণের মুখ থেকে একথা শুনে খুবই অপমান বোধ করল নীলা। প্রতিক্রিয়া হিসাবে নীলার মুখ থেকে শ্রাবণের জন্য বেরিয়ে আসলো বেয়াদব শব্দটি। নীলা চলে যাওয়ার অনেকক্ষণ পর শ্রাবণ ওই পার্কেই ছিল। তখন তার মাথায় মধ্যে বারবার বিভিন্ন শব্দ ঘুর ঘুর করছিল। নীলা এমন করলো কেন? কেন তার পরিচয় লুকালো? কেন সে বন্ধুর পরিচয় দিল ইত্যাদি। তার মন অনেক খারাপ হয়ে গেল। সমস্ত দিন পরিকল্পনা মাটি হলো। পরদিন আবারও ভালোবাসা দিবস ভেবে রেখেছিল পরদিন ঘুরবে, অথচ সেদিন এভাবে ঝগড়া বেঁধে নীলা চলে গেল। কি করবে কিছুই বুঝতে না পেরে মায়ের কাছে চলে গেল। এমনিতেও সেদিন মায়ের কাছে যাওয়ার কথা ছিল তাদের। ছেলের মন খারাপ এবং নীলা আসেনি দেখে মা বুঝতে বাকি রইল না যে আজকে নীলার কিছু একটা হয়েছে। তাই শ্রাবণকে নীলার কথা জিজ্ঞেস করতেই শ্রাবণ সব খুলে বলল এবং সন্দেহগুলো বলল। শ্রাবণের কথা শুনে মা অবাক হলো, কারণ নীলার কাজে তিনি সন্দেহের কিছু পাননি, বরং শ্রাবণকে রাগ দেখালো নীলার সাথে খারাপ ব্যবহার করার জন্য। তারপর শ্রাবণকে বোঝালো নীলা যা করেছে ঠিক করেছে এবং নীলা শ্রাবণকে পরিচয় করিয়ে দিলে কী কী ঝামেলায় পড়তো সব বললেন মা। মায়ের কথা শুনে কিছুটা স্বস্তি পেল শ্রাবণ। তবুও তার মনে খুঁত খুঁত একটা ভাব রয়ে গেল। মায়ের সাথে দেখা করে এসে শ্রাবণ অনেকবার নীলাকে কল দিল। নীলা কল ধরেনি। পরে ফোনটা অফ করে রাখলো। এদিকে শ্রাবণ অস্থির হয়ে উঠতে লাগলো। যেভাবেই হোক নীলার সাথে কথা বলে সব আগে মতো করতেই হবে। ফোন বন্ধ হওয়া সত্ত্বেও একের পর এক কল দিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর্যন্ত দেখলো নীলা ফোন চালু করছে না। কি করবে ভেবে না পেয়ে নীলার মায়ের নম্বরে কল দিল। নীলার মায়ের ফোন প্রায় নীলার ছোট বোনের
হাতে থাকতো। শ্রাবণ আগে তেমন এ নাম্বারে কল দেয়নি, তবে নীলা দিত মাঝে মাঝে। নীলা চাইতো শ্রাবণ তার মা ও বোনের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে, কারণ নীলাও শ্রাবণকে অনেক বেশি ভালোবাসতো, আর সেও শ্রাবণকে হারানোর ভয়ে অস্থির থাকতো। নীলার বোনের নাম ছিল ঝুমুর। ঝুমুর ছিল অনেক বেশি চঞ্চল। সে প্রায় শ্রাবণকে নিয়ে মজা করতো নীলার সাথে। নীলা নীলাও তার আর শ্রাবণের সব কথা ঝুমুরকে বলতো। ঝুমুর দুষ্টুমি করে শ্রাবণের নাম ফাজিল নামে সেভ করে রেখেছিল মায়ের ফোনে। শ্রাবণ কল দিতেই সে জোরে জোরে বলল, আপু, ফাজিল কল দিয়েছে, বলে হাসি শুরু করতো। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। শ্রাবণের কল পেয়ে সে তার বোনকে জোরে জোরে ডাকা শুরু করলো, আপু এদিকে আয়, ফাজিল কল দিয়েছে। নীলার কোনো প্রত্যুত্তর না পেয়ে ঝুমুর আরও জোরে জোরে ডাকা শুরু করলো। তাও নীলার কোনো সাড়া নেই। তারপর নিজেই নীলার রুমে এগিয়ে গেল। দেখলো নীলার রুমের দরজা অফ। দরজার সামনে নীলাকে ডাকা শুরু করলো সে, নীলা আপু, তোর ফাজিল কল দিয়েছে, ধর কথা বল। নীলা ততক্ষণে শুনেও চুপ ছিল। তারপর রেগে গিয়ে বলল, কল কেটে দে, তুই যা এখান থেকে। কেটে দিব কেন? কি হয়েছে? কিছু হয়নি, বললাম তো, যা এখান থেকে। আরে বারবার কল দিচ্ছে তো, দিতে থাকুক, কল তো ধরবি। তোর ইচ্ছে হলে তুই ধর। ধরে কি বলবো? ধরে প্রেম কর। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তোর ফাজিলের সাথে প্রেম করব। শ্রাবণ তখনও দিয়েই যাচ্ছে। বারবার কল দেওয়ার পর ঝুমুর কল ধরল। নীলা আর শ্রাবণের মাঝে কি হয়েছে জিজ্ঞাসা করতেই শ্রাবণ কেবল নীলার রাগ করার কথা বলল। সব শুনে ঝুমুর শ্রাবণকে ঝাড়ি দেওয়া শুরু করলো। শ্রাবণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন একটু আমার হয়ে তোমার আপুর কাছে সুপারিশ করো না। ঝুমুর হেসে বলল, করলে আমার কি লাভ? অনেক কিছু খাওয়াবো। কি খাওয়াবেন? তুমি যা চাও। ওকে ডান। কতদিন খাওয়াবেন? যতদিন আমার ওকালতি করবে। আমি কি উকিল নাকি? প্লিজ তাকে একটু বোঝাও না। ভাইয়ার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। ওকে দেখি, লক্ষ্মী শালিকা আমার। ওই, শালিকা বললে কিছু বলবো না, না হলে বড় আপু বলবেন। ওকে, কিন্তু তাকে বলো তাড়াতাড়ি কল দিতে। যে কাজ করেছেন মনে হয় আজ কল দিবে। মনে হয় না আজ কল দিবে। কি বলো? কাল তো তাকে নিয়ে বের হওয়ার কথা ছিল। আজ মায়ের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো চলে গেল। তাকে মায়ের কথা বলো, তাহলে রাগ কমিয়ে যাবে বলবে। দেখি সব বলে, প্লিজ একটু সব বুঝিয়ে বলো। এখন প্লিজ বলো কেন? কথা বলার সময় হুঁশ থাকে না? আসলে তখন রাগ আসছিল আর সন্দেহ হচ্ছিল। কি? আপনি আপুকে সন্দেহ করেন? না মানে? না মানে কি? আর যেন একথা না শুনি। সন্দেহ করলে আমি কিন্তু আর কথা বলবো না আপনার সাথে, আপনার হয়ে। সন্দেহ খুব খারাপ জিনিস। সন্দেহের কারণে অনেক ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর করব না। ওকে, মনে থাকে যেন। ওকে। আন্টি কেমন আছে? আমি এত কিছু করেছি, একবারও আমার খবর নিলেন না। আন্টির খবর নিতে আসছেন। আন্টি ভালো আছে। এবার রাখি, আমার আবার পড়া আছে। আরে শোনো না, এমন করছো কেন? তোমার কথা তো জিজ্ঞাসা করবই। হয়েছে, আর লাগবে না। আচ্ছা এবার রাখি। আচ্ছা। আর কাল আপু থেকে আমার জন্য অনেক কিছু পাঠাবেন। আচ্ছা। আগে তাকে ম্যানেজ করো। আরে এটা কোনো ব্যাপার? আপনি আমার জন্য কি কি নেবেন তা লিস্ট করেন। রাখি এখন, বলেই ফোন রেখে দিল ঝুমুর। ঝুমুরের কথার অনেক স্বস্তি পেল শ্রাবণ। আজ শ্রাবণ অপেক্ষা করছিল নীলার ফোনের। ঝুমুর তখন একাদশ শ্রেণীতে পড়তো। নীলার কয়েক বছরের ছোট হলেও নীলার সাথে অনেক ফ্রি। নীলা নিজ থেকেই ঝুমুরের সাথে সব শেয়ার করত। কোন ছেলে, কোন বড় ভাই তাকে কি বলতো, সে বিপরীতে কি জবাব দিত, তা সবটাই বলতো ঝুমুরকে।
আর শ্রাবণের সাথে প্রথম পরিচয়, পর থেকে সবটাই মুখস্থ ঝুমুরের। তাই তো ঝুমুর শ্রাবণকে অনেক কিছু বলে লজ্জায় ফেলতো। শ্রাবণ সাথে যেদিন ঝুমুরের প্রথম পরিচয় করে দেওয়া হলো, সেদিন শ্রাবণকে নীলার জন্য উপযুক্ত মনে করতে লাগলো সে।